নমস্কার, শান্তন টিভির পর্দায় আপনাদের স্বাগত। সাথে আছে দিবান্বিতা। চোখ রাখবো সংবাদে। সোমবার রাজধানীর নন্দননগর স্থিত ফুড কর্পোরেশন অব ইন্ডিয়া ডিভিশন অফিস ও গোডাউন সরজমিনে পরিদর্শন করলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। রাজ্যপালের সাথে ছিলেন খাদ্য দপ্তর অধিকর্তা সহ এফসিআইয়ের আধিকারিকরা। ফুড কর্পোরেশন অব ইন্ডিয়া ডিভিশন অফিস ও গোডাউন সরজমিনে পরিদর্শন করার পর রাজ্যপাল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর এফসিআই এর মধ্যে অনেকগুলো পরিবর্তন করা হয়েছে। খাদ্য সামগ্রী যেন নষ্ট না হয় তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছেন। নন্দননগর স্থিত খাদ্য দপ্তরের গোডাউনে যে সকল মেশিন রয়েছে সেগুলো অনেক পুরনো, সে মেশিনগুলো পরিবর্তন করার জন্য বলেছেন। নন্দননগর স্থিত খাদ্য দপ্তরের গোডাউনে 90 দিনের খাদ্য সামগ্রী মজুত রাখার ব্যবস্থা রয়েছে, তাই মজুত ক্ষমতা আরও বৃদ্ধি করার পরামর্শ দিয়েছেন তিনি। এই বিষয় নিয়ে তিনি কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের সাথেও কথা বলবেন বলে জানান। सेंट्रल गवर्नमेंट मोदी जी आने के बाद एफसीआई का बहुत से चेंजेस लाए हैं। उसमें से जो ट्रांसिट में लॉस होता था उसको कम करने के लिए हर एक स्टेट को खुद प्रोक्योर करने के लिए मौका दिया है। उससे ये हो रहा है और ये जो सिस्टम है लेटेस्ट सिस्टम्स तो धीरे धीरे से आ रहा है और आगे लाने के लिए मैं सुझाव दिया हूँ। जैसा लेबर ट्रांसिट है कि वो बैग्स वगैरह करने के लिए मैकेनाइजेशन होना है, उसके लिए जो अभी वो थोड़ा पुराना वैसे दिखा है उसको चेंज करने के लिए बोला हूँ। 4 দিন পর উদ্ধার নিখোঁজ ব্যক্তির মৃতদেহ। মৃত ব্যক্তির নাম সমীর সাহা, বয়স 45 বছর। সোমবার মৃতদেহটি উদ্ধার হয় গোমতী নদীর জলে। কাকরাবন আমতলী এলাকায় মানুষ মৃতদেহটি দেখতে পেয়ে খবর দেয় পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে এসে খোঁজ খবর নিয়ে জানতে পারে গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিলেন সমীর সাহা নামে এক ব্যক্তি। সমীর সাহার বাড়ি উদয়পুর মধ্যপাড়া এলাকায়। গত 4 দিন ধরে নিখোঁজ ছিলেন তিনি। আজ মৃতদেহ উদ্ধারের পর মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়। মৃত ব্যক্তির ছোট ভাই জানায় মানসিকভাবে অবসাদগ্রস্ত ছিলেন সমীর সাহা। প্রতিদিনের মতো সন্ধ্যায় বাজারে গিয়েছিলেন গত বৃহস্পতিবারেও। তারপর বাড়িতে ফিরে না আসায় আত্মীয় স্বজনের বাড়িতে খবর নিয়ে কোথাও খুঁজে পাওয়া যায়নি। তারপর রাধাকিশোরপুর থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়, কিন্তু উদ্ধার হয়নি। আজ মৃতদেহ উদ্ধার হয়েছে নদীর জলে। এখন দেখার বিষয় ময়না তদন্তের রিপোর্টে কি বের হয়ে আসে। দিকে গেছে, আমিও বাড়িছি। এরপরে বাইক যখন 8:30 বাজে বাইতে আমি আইছি, আর পরে তেমন আইসে না। তা অপেক্ষা করতেছি, 9টা পর্যন্ত অপেক্ষা করলাম। পরে যখন আইসে না তখন খোঁজাখুঁজি শুরু করছি। খুঁজতে সারা রাত খুঁজা কার কোনো পাইছি না। এরপরে আত্মীয় স্বজনের বাড়িতে ফোন করছি, গেছে না। এরপরে তো পাইলাম না। পরের দিন সকালে ওইটা আমি বিশ্রামগঞ্জ আপ টু বিশাল পর্যন্ত গেছি, গিয়া খুঁজে পাইছি না। আর এরপরে ফেসবুকে ছাড়ানোর পরে রাত্রে আমাদের 7টার দিকে ফোন করছে। বৃহস্পতিবার দিন রাত্রে জামজুরি বাজারও দেখছে এবং ওই আনন্দমেলা হয় এদিকেও দেখছে। এই শুনে আমি আবার জিডিএনটি করলাম, জানাইলাম, নিউজে জানাইলাম। এরপরে এখন তো দেখি। কি নাম আসলো আপনার? আমার নাম দীপঙ্কর সাহা, আর ভাইয়ের নাম ছিল সমীর সাহা। আপনি কি ছোট ভাই না বড় ভাই? বড় ভাই, আপন বড় ভাই। মানে কি কোন মানসিক কোন ভারসাম্যহীন আছে মানসিক? আচ্ছা আচ্ছা। বাড়ি কোন জায়গাতে? বাড়ি উদয়পুর মধ্যপাড়া। কতদিন ধরে নিখোঁজ আছিল? বৃহস্পতিবার, আজকে হইলো সোমবার। আচ্ছা আচ্ছা। আজকে সকাল 10টা নাগাদ আমরা কাকরাবন থানাতে একটা খবর আসে যে কাকরাবন থানার অন্দরে আমতলী এলাকায় গোমতী নদীর উপর একটি মৃতদেহ ভেসে উঠেছে। আমরা সঙ্গে সঙ্গে আসি এবং দেখি ঘটনা সত্য। তারপর আমরা ভেরিফিকেশনের মাধ্যমে আমাদের আরকিপুর পিএস, আমাদের পার্শ্ববর্তী থানা, আমাদেরকে জানায় যে একটা ওদের কাছে একটা মিসিং এন্ট্রি হয়েছিল কিছুদিন আগে, 4-5 দিন আগে, এবং সে মোতাবেক তারা বাড়ির লোক আসে, সেই ঘটনাকে এই বডিটাকে দেখে তারা শনাক্ত করে মোদিরই মানে ভাই, ওনার ভাই এসে। বয়সটা কত বলছে? ডিজিজের বয়স 45। আচ্ছা। এটা কি মানসিক কোনো কিছু প্রবলেম আছে? হ্যাঁ, ওনার নাকি মানসিক একটু সমস্যা ছিল। 2022 সালের পর রাজ্যে আর টেট পরীক্ষা হয়নি।
চাকরির আশায় বহিরাজ্য থেকে সহজ পন্থায় মোটা অঙ্ক ব্যয় করে বিএড এবং ডিএলএড কোর্স করে বর্তমানে বেকার হয়ে হতাশায় ভুগছে হাজার হাজার চাকরি প্রত্যাশী যুবক যুবতী। সোমবার অল ত্রিপুরা বিএড এবং ডিএলএড আনএমপ্লয়েড ইউথ ফোরামের পক্ষ থেকে রাজধানীর সিটি সেন্টারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়। পরে শিক্ষা ভবনে গিয়ে জেআরবিটি অফিসের সামনে বিক্ষোভ দেখায় ক্ষুব্ধ বেকাররা। এক বেকার যুবক জানায়, ব্যাংক থেকে ঋণ নিয়ে শিক্ষকের যোগ্যতা অর্জন করে এখন তারা হতাশা হয়ে বসে আছে। কারণ 2022 সালের পর রাজ্যে কোনো ট্যাট পরীক্ষা গ্রহণ করা হয়নি। রাজ্যে দিন দিন ডিগ্রিধারী বেকারের সংখ্যা বাড়ছে। সরকার নিয়োগ প্রক্রিয়া পুরোপুরি বন্ধ রাখায় হতাশ হয়ে পড়েছে বেকার মহল। বছরে দুবার নিয়োগ প্রক্রিয়ায় নিয়ম থাকলেও সরকার নিয়োগ করছে না বলে অভিযোগ তুলে এদিন জেআরবিটির দৃষ্টি আকর্ষণ করে ডেপুটেশন দেওয়া হয়েছে বলে জানান। আর বলেন, ইতিমধ্যে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে এডিসি প্রশাসনের কাছে চিঠি দেওয়ার পরেও কোনো সদুত্তর মেলেনি। তাই তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। আগামী দিন বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দেন। দেখতে পাচ্ছি গত 2 বছরে অর্থাৎ 2022 সালের পর আমাদের ত্রিপুরা রাজ্যে কোনো ধরনের ট্যাটের নোটিফিকেশন দেওয়া হয়নি। কোনো ধরনের সরকারি এসটিজিটি এসটিপিজিটির কোনো ধরনের পরীক্ষা নেওয়া হয়নি। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের ত্রিপুরা রাজ্যে যারা বিএড ডিএলএড উত্তীর্ণ হয়েছে তাদের সংখ্যা ক্রমাগত বেরিয়ে যাচ্ছে। কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো ধরনের নোটিফিকেশন সম্পর্কিত সদুত্তর আমরা এখনো পাচ্ছি না। গত 2 বছরে প্রতি বছরে 2বার টেট পরীক্ষা হওয়ার কথা, সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি গত 2 বছরে একবারও টেট পরীক্ষার কোনো ধরনের নোটিফিকেশন দেওয়া হয়নি। তারা তাদের যে লোন সে লোন পরিশোধ করবে, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি সেই বড় অংশের বেকার যুবক যুবতী তারা হতাশায় ভুগছে। তাই আজকে আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, যিনি আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী, আমরা ওনার কাছে চিঠি দিয়েছি, কিন্তু কোনো ধরনের সদুত্তর আমরা পাইনি। বাইক ও টমটমের মধ্যে সংঘর্ষে আহত হল 3। ঘটনা সোনামুড়া মেলাঘোর সড়কের গ্যাস গোডাউনের সংলগ্ন এলাকায়। জানা যায়, সোনামুড়া রবীন্দ্রনগরের টমটম চালক মহরম আলী 3 জন যাত্রী নিয়ে মেলাঘোরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। মেলাঘোর সোনামুড়া সড়কের গ্যাস গোডাউন এলাকায় অপরদিক থেকে একটি বাইক দ্রুতগতিতে এসে টমটমে সজোরে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলে উল্টে যায় টমটম। আহত হয় টমটমে থাকা 3 যাত্রী। আহত 3 জনের মধ্যে 2 জনের আঘাত গুরুতর হওয়ায় তাদেরকে সোনামুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এক প্রত্যক্ষদর্শী জানায়, এই দুর্ঘটনার জন্য দায়ী বাইক চালক দুর্ঘটনার পর ঘটনাস্থলে বাইক রেখে পালিয়ে যায় বলে জানান তিনি। সোনামুড়া থানার পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বাইক ও টমটমটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। আমি সোনামুড়া থেকে আইতেছি, আমার গাড়ির মধ্যে প্যাসেঞ্জার আছে, আমার সাথে আমি আছি, বাইকগুলো খুব স্পিডে হেঁটে থেকে আইছি। আসার পরে আমার বাড়ি দিয়ে ফেলাই দিচ্ছে গাড়িটা, আমার একদম উঠে গেছে। আমার গাড়িতে প্যাসেঞ্জার আহত হয়েছে, 1 ঘন্টা আমরা সোনামুড়া হসপিটাল পাঠাচ্ছি, 8 ঘন্টা মেলাঘর পাঠান লাগবো। খুব ব্যথা পাইছে, আমিও পাইছি ব্যথা, এখানে পাইছি, এখানে আটক পাইছি। আটকের মধ্যে আমার বাড়িটা মানে আমাদের গাড়িটা কি অবস্থা করছে। আপনি কি আপনার সাইডে ছিলেন? আমার সাথে আমি ছিলাম, আমার বেয়ে ছিল। হ্যাঁ, আর বাইকটা কি আপনার রং সাইডে একেবারে গেছে? হ্যাঁ, বাইকের মালিক কে চিনছেন নি? বাইকের মালিক আমি চিনছি না, পুরোটা এখানে ছিল, পুরোটা এখান থেকে কিন্তু গেছে গেছে দৌড়ে। আচ্ছা, আপনার ওটু গাড়িতে কজন ছিল? আমার ওটু গাড়িটা আসলে আমরা পিছনে আসলে 3 জন, সামনে আসলে 2 জন। সবাইকে ইনজুর্ড হয়েছে? সবাই ইনজুর্ড হয়েছে? আপনার নাম? আমার নাম হচ্ছে মহরম আলী। দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করা, সাফাই কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করা, 60 বছরের ঊর্ধ্বে সকল শ্রমিকদের 10,000 টাকা পেনশন দেওয়া সহ 11 দফা দাবিতে আগরতলা শহরে বিক্ষোভ মিছিল করে গণডেপুটেশন প্রদান করল সিআইটিইউ এর সদর মহকুমা কমিটি। সিআইটিইউ রাজ্য কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয় শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলে উপস্থিত ছিলেন সিআইটিইউ রাজ্য কমিটির সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত, পাঞ্চালী ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্বরা। সংগঠনের সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত বলেন, সারা রাজ্যে বিজেপির বিরুদ্ধে চার্জশিট দেওয়ার উদ্দেশ্যে এই কর্মসূচি গোটা রাজ্যে পালন করা হচ্ছে। দেশের প্রধানমন্ত্রী অর্থনৈতিক উপদেষ্টা বলেছেন, শ্রমিকরা কাজ হারাচ্ছে।
গত এপ্রিল মাস থেকে শ্রমিকদের মজুরি কমছে, আর কর্পোরেটর হাউসগুলোর সম্পদ মারাত্মকভাবে বৃদ্ধি পেয়ে চলেছে। এই অবস্থায় শ্রমজীবী অংশের মানুষ যাতে কাজ পায় তার জন্য আজকের এই কর্মসূচি বলে জানান তিনি আরো বলেন, কেন্দ্রে এবং রাজ্যে বিজেপি সরকারের অপরাধের মাত্রা দিন দিন বেড়ে চলেছে, তাই জনতার আদালতে চার্জশিট পেশ করা হচ্ছে। এর মধ্যে অন্যতম হল 2018 সালে ক্ষমতায় আসার আগে যেসব প্রতিশ্রুতি বিজেপি দিয়েছিল তার একটিও পালন করেনি। প্রতিশ্রুতি ছিল বছরে 200 দিন কাজে নেওয়া হবে, কিন্তু দেখা গেছে পরবর্তী সময় সে প্রতিশ্রুতি পালন করেনি সরকার। ফলে মানুষ গ্রামগঞ্জ থেকে প্রতিদিন সকালবেলা কাজের জন্য শহরমুখী হচ্ছে, কিন্তু তারপরও কাজ মিলছে না মানুষের, কারণ সরকার কোনো উন্নয়নমূলক কাজ করছে না, ফলে মানুষের হাতে কাজ পাচ্ছে না। অপরদিকে গত 7 বছরে জিনিসপত্রের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে চলেছে। সাধারণ মানুষের নিয়ন্ত্রণের বাইরে এই দ্রব্যমূল্য। ট্রেড ইউনিয়ন কেন্দ্র আমাদের রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে, তাদের অপশাসনের বিরুদ্ধে চার্জশিট দেবার জন্য আজকে এখানে মিলিত হয়েছে। তারা একের পর এক অপরাধ করছে। শ্রমজীবী মানুষের, আপনারা শুনেছেন ইতোমধ্যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যিনি মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা, তিনি বলেছেন যে ভারতবর্ষে গত 6 মাসে শ্রমিকদের মজুরি কমেছে। দেশে শ্রমিকদের কাজ কমে যাচ্ছে এবং তার ফলে যারা কাজ করতেন তারা আজকে বেকার হচ্ছে। আমাদের ত্রিপুরা রাজ্য আমরা দেখছি, প্রতিটি বাজারে গেলে পর খুব পরিষ্কারভাবে দেখা যায় যে শ্রমিকরা বেলা 12টা-1টা পর্যন্ত সকাল থেকে বসে থাকলে পরও কাজ পাচ্ছেন না। বিভিন্ন জায়গায় নির্মাণ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইটভাট্টাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, কারণ সরকারি স্তরে কোনো কাজ নেই, কোনো উন্নয়নমূলক কাজ নেই। অন্যদিকে বিভিন্ন জায়গায় চা বাগানগুলোতে সেই বামফ্রন্ট সরকারের সময়ে 176 টাকা তারা চালু করেছিলেন, এটাও কার্যকর করতে বিজেপি সরকার গড়িমসি করে এখন সর্বশেষে একটা ভালো সংখ্যক বাগানে চালু হয়েছে, কিন্তু এটা তো 6-7 বছর আগের মজুরি। এই সময়ের মধ্যে আর মজুরি বাড়েনি। এমনি করে যদি আমরা দেখি, প্রতিটি ক্ষেত্রেই শ্রমজীবী মানুষের উপর যে বোঝা তারা চাপাচ্ছে, তারই বিরুদ্ধে এই সরকারকে চার্জশিট দেওয়ার জন্যই আজকে CI2 এখানে জড়ো হয়েছে এবং সারা রাজ্যেই আমরা এ ধরনের কর্মসূচি গ্রহণ করছি। সুশাসন জমানায় শহরের বুকে রাষ্ট্রবাদী মাফিয়া আস্ফলন, নিরুপায় হয়ে অসহায় দম্পতি পুলিশ সুপারের দ্বারস্থ হয়। রাজধানীর মধ্য প্রতাপগড় এলাকায় মাফিয়া রানা সাহা এবং রাহুল গোস্বামী স্থানীয় ব্যবসায়ী সমীর শীলের কাছ থেকে 2.5 লক্ষ টাকা তোলা হিসেবে দাবি করে বলে অভিযোগ। গত 6 মাস ধরে তাদের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে পড়েছে বলে অভিযোগ। শেষ পর্যন্ত বাধ্য হয়ে পশ্চিম জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জানাতে বাধ্য হয়েছেন সমীর শীল ও তার স্ত্রী সুমিত্রা দাস। রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে করজোড়ে এই আর্জি রেখেছেন সুমিত্রা দাস। তারা জানিয়েছেন, প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্যের নাম জড়িয়ে অভিযুক্তরা তোল্লাবাজিতে নেমেছে। গত 8 থেকে 10 মাস ধরেই তাদের অত্যন্ত যন্ত্রণা শুরু করেছে। গত সোমবার রাজধানী ঝুলন্ত ব্রিজ এলাকায় সমীর শীলকে রাস্তায় আটকে বিভিন্নভাবে হুমকি ধমকি শুরু করে। না হলে পরিবারের ক্ষতি করবে বলে হুমকি দেয়। শুধু তাই নয়, প্রাণী মেরে ফেলা হবে বলেও হুমকি দেওয়া হয়। পাল্টা তিনি বলেছেন, তাদের এই ধরনের হুমকির বিষয়ে পুলিশকে জানানো হবে। 2 মাফিয়া সমীর শীলকে জানায়, পুলিশ তাদের কথায় উঠে বসে এবং তাদের সাথে থাকে পুলিশ, তাই সরাসরি জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হতে বাধ্য হয়েছেন বলে জানান। রানার ঝুলন্ত ব্রিজ সংলগ্ন এলাকার একজন রানা সাহা মাফিয়া, সে নাকি মাফিয়া, সে আমরা শুধু 2.5 লক্ষ টাকা দাবি করছে আমাদের। তার সাথে আরেকজন আছে রাখাল গোস্বামী, আমি শিওর না, কিন্তু সে রানা সাহার সহকারে আমরা বিভিন্নভাবে যন্ত্রণা করতেছে। ফোনে একবার বাড়ি গিয়া, একবার আমার বাড়ি গিয়ে সেটা, একবার আমি যেখানে থাকি এখানে গিয়ে সেটা, আর রাস্তাঘাটে মানে রাস্তার মধ্যে পাইয়া মানে ধমকাইছে, উড়াইয়া সেটা এক জোর করছে যে টাকাটা দিতেই লাগবো, টাকাটা দিয়ে লাগবো। তার প্রতিবাদ মানে তার সে যে কী কারণে কথা সেটা আমরা জানি না, কিন্তু সে নিজে মাফিয়া বানায় আমরা থেকে এইভাবে টাকা নড়ানোর লেগে চেষ্টা করতেছে। তো আমাদের কাছে এখন টাকা পয়সা নাই, তাই আমরা এসপি স্যারের কাছে আইছি। মুখ্যমন্ত্রী মানিক স্যার আপনি তাইনে কইছে যে তাইনে ত্রিপুরার মধ্যে মাফিয়া মুক্ত আর মাফিয়া নাই, তাহলে এই সেই রানা সাহা রাহুল গোস্বামী কই ঠিক আইছে স্যার? তারা একটু মানে তারা যাতে এরকম কাজ না করে, সাধারণ মানুষের উপর যাতে এরকমভাবে কোনো মানে
বাজে কাজ না করে, তাহলে স্যার আপনার কাছে হাত জোর করে মানে রিকোয়েস্ট করতেছি, আপনি দয়া করে একটু আমরা দিকে দেখেন, তারা একটু উপযুক্ত শাস্তির ব্যবস্থা করে দেবেন। এদিকে সমীর শীল জানান, তার উপর গত কয়েক মাস আগে মিথ্যে অপবাদ লাগানো হয়েছে। 2 মাফিয়া এলাকায় ছড়িয়েছে তিনি নাকি এই 2 মাফিয়ার কাছ থেকে টাকা ধারে নিয়েছেন। এমনটাই অপবাদ রটিয়ে 2.5 লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার জন্য মাঠে নেমেছে 2 মাফিয়া বলে অভিযোগ। সমীর শীল আরো জানিয়েছেন, তিনি প্রমাণ দিতে পারবেন তাদের কাছ থেকে কোনো টাকা আনেননি। এদিকে আরো একটি বিষয় সামনে এসেছে, হয়তো এর সাথে জড়িত আরো অনেকেই। কারণ বিষয়টি যখন 41 নং ওয়ার্ডের কাউন্সিলর অভিজিৎ দাসের কাছে জানাতে গিয়েছিলেন, তখন সমীর শীলকে অভিজিৎ দাস সরাসরি বলেছেন তিনি কি তাদের সাথে পারবে। তাই অসহায় হয়ে একমাত্র মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তারা বিচার চাইছে বলে জানান। টাকাটা তারা কিসের জন্য দাবি করে? কি মিথ্যা? মিথ্যা বলে আমি বলে টাকা আনছি কইয়া। আচ্ছা, ওইটা তো পুরাটাই মিথ্যা। আমি তো টাকা আনছি না, এটা তো প্রমাণও আছে আমার কাছে। আর এর দ্বারা যদি টাকা আমি যদি আইন না থাকি, প্রমাণ থাকে, এর দ্বারা দেখ না, দিলে তো আমি একটা দিই। এটা এত প্রমাণ দিতে পারতো না কোনোদিন। আমি ওটা কোনোদিন আনছি না। যে রেগুলার দিনে রাস্তা তারা করে সবাই সামনে আমার বলে একটা দেখা আনছি, সবাই তো বিশ্বাস করবো এটা। ওই এখন তুমি কি চাও? এখন আমি তো চাই যে মুখ্যমন্ত্রী দ্বারা আবেদন যে আমরা যাতে সঠিক একটা বিচার পাই, এতটুকু। এখন দেখার বিষয় কি ভূমিকা গ্রহণ করে সুশাসনের পুলিশ প্রশাসন। শান্তন টিভি। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে এসে এলাকায় মাতব্বরদের দ্বারা বাধাপ্রাপ্ত হলেন দমকল কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালেও ছিল ঠোঁটো জগন্নাথ। ঘটনার বিবরণে জানা যায়, সোমবার সকাল 10:30 নাগাদ রাজধানীর রাধানগর এলাকায় একটি বেসরকারি গোডাউনে আগুন দেখতে পায় স্থানীয়রা। সাথে সাথে খবর দেওয়া হয় গোডাউনের কর্মীদের। তারা এসে খবর দেয় দমকল কর্মীদের। শহরে ট্রাফিক জ্যাম থাকায় কয়েক মিনিট দেরি হয় দমকল কর্মীদের ঘটনাস্থলে পৌঁছাতে। তারপর দ্রুততার সাথে আগুন নিয়ন্ত্রণে আনতে হাত লাগালেও দমকল কর্মীদের কাছে বারবারই বাধা সৃষ্টি করে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে এলাকার কিছু মাতব্বর। তাদের অভিযোগ, দমকল কর্মীরা সময় মতো ঘটনাস্থলে ছুটে আসেনি। এদিকে দমকল কর্মীদের বক্তব্য, তারা 2 মিনিটের মধ্যে ঘটনাস্থলে এসে পৌঁছেছে। একটা সময় পর ধৈর্যের বাঁধ ভেঙে অধৈর্য হয়ে দমকল কর্মীরা পাল্টা বাকবিতণ্ডা শুরু করে। তারপরও দমকল কর্মীরা 3টি ফায়ার ইঞ্জিনের মাধ্যমে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। পরবর্তী সময় রতনশীল নামে এক দমকল কর্মী জানান, ট্রাফিক জ্যামের কারণে তারা দ্রুত ঘটনাস্থলে আসতে বাধাপ্রাপ্ত হয়েছে। তারপরও তারা 2 মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে। কিছু এলাকাবাসী দুর্ব্যবহার করেছে বলে তাদের অভিযোগ। যদি দমকল কর্মীরা সঠিক সময় মতো আগুন নিয়ন্ত্রণ না করত, তাহলে আগুন বিস্তার লাভ করার সম্ভাবনা ছিল প্রবল। এই অগ্নিকাণ্ড গোডাউনের ভিতরে থাকা আলমারি, ফ্রিজ এবং একটি বিছানা পুরোপুরিভাবে পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ স্বল্প। অগ্নিকাণ্ডের সূত্রপাত নিয়ে ধোঁয়াশা দমকল কর্মীদের। তারা জানায় ঘটনার তদন্ত চলছে। তাড়াতাড়ি করে চাবি পাচ্ছি, চাবি আই না এবারে এবারে খুলছি, খুলে দিয়ে পুরা যা ঝগড়া জ্বলতেছে। এবার পুরা শেষ চাবি আছে লগে লগে। ভিতরে কি আছে? ভিতরে এসি আসলো, ফ্রিজ আসলো, এবারে খাট আসলো, এবার গাদিম আসলো, জিনিসপত্র যা কিছু আছে স্টোরে পুরা শেষ। অনুমানে কত টাকার মাল হবে? ওইব 10-12 লাখ টাকার মাল হইব এটার ভিতরে আছে। একবারে গায়ে পুরা পুরা আসলো জিনিস, নতুন পুরান যা আসলো একবার পুরা। গেল যে গ্যাস কোম্পানিটা আছে, প্রথম আমরা লোকেশন দিয়েছে গেলের সামনে। তো এখানে আসি ডাইরেক্ট আমরা বিশুর দিকে ঢুকাই দিচ্ছে। আর দেখছি এখানে রুমের মধ্যে খুব মতো মেশিন আছে, এখানে মোটামুটি আগুন ভালোই আগুন আছে। তো আমরা কাজ করতেছি, এমন সময় পাবলিক 1-2 জন মোটামুটি ভালোই মানে বৃষ্টিকালি কাজ করছে, কাজ করতে পারতেছি না। এনে লুকালি বৃষ্টিকালি কাজ করছে, এই যে প্রকাশ করার মতন। এরপরে করেছে 1.5 ঘন্টা পরে এসে, আরে দাদা আমরা এত জামের মধ্যে এত বড় গাড়িটা নিয়ে কি করে, এটা আমরা কি হেলিকপ্টার নিয়ে না? এটি বুঝতেই পারবো, কমন সেন্সে থাকতেই হতো। একটা গাড়ি, এত বড় একটা গাড়ি, রাস্তার মধ্যে জাম, ট্রাফিকে পারতেছে না কোনো করতো, তা আমরা কি করে আমার না? ওখানে থেকে হেলিকপ্টার মতো উঠে যাইতে পারবো, এটি কে বুঝতে পারছে? আরে এটি তো বুঝতেই হতো।
আর অফিস টাইম এখন কি কন্ডিশন আছে এখন মোটামুটি আয়ত্ত আইছে। কি কি ক্ষতি হয়েছে? ক্ষতি বলতে এখানে মেশিন দেখলাম, একটা ছোট একটা মেশিন, একটা আলমারি ছিল, আর লোহার একটা মানে খাট বলে, খাটে লোহার খাটের এই আর কিছু নেই। কিসের থেকে আগুনটা লাগতে পারে, অনেক কিসের থেকে লাগবে এটা ঠিক করতে পারতেছি না, তখন ইনভেস্টিগেশন পরে বোঝা যাবে আর কি এটা কি হয়েছে। অনুমানে কয়টা ফায়ার সার্ভিস আছে এখানে? তো আমরা কুঞ্জন ফায়ার স্টেশন আর এনসিসি ফায়ার স্টেশন, দুইটা স্টেশনে আইছি, মানে আমরাই মোটামুটি কমপ্লিট হয়ে আছে, তারা কাজ করতে লাগছে। আগুন পুরো হ্যাঁ এখন দেখেন না, আগুন মোটামুটি আয়ত্ত হয়ে গেছে। রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী শচীন্দ্র লাল সিংহের 24তম মৃত্যুবার্ষিকী পালন করা হয় সোমবার। প্রদেশ কংগ্রেস ভবনের সামনে প্রয়াত মুখ্যমন্ত্রী শচীন্দ্র লাল সিংহের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। শ্রদ্ধা জানান প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। তিনি বলেন, রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন শচীন্দ্র লাল সিংহ। তিনি অত্যন্ত সহজ সরল প্রকৃতির মানুষ ছিলেন। অত্যন্ত সুন্দরভাবে তিনি প্রশাসন পরিচালনা করেছেন। আজ 9 ডিসেম্বর উনার প্রয়াণ দিবস। 24তম প্রয়াণ দিবসে যথাযথ মর্যাদার সাথে উনার প্রতি শ্রদ্ধা জানানো হয়। তিনি আরো বলেন, প্রয়াত মুখ্যমন্ত্রী শচীন্দ্রলাল সিংহ ত্রিপুরাবাসীর গর্ব। তিনি মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়ে বহু শরণার্থীকে ত্রিপুরা রাজ্যে স্থান দিয়েছিলেন। তাই উনার কৃতজ্ঞ রাজ্যবাসী এবং বাংলাদেশের মানুষ মনে রেখেছে। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী শচীন্দ্রলাল সিং, যিনি এই রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রীর দায়িত্বভার পালন করেন, ওনার প্রয়াণ দিবস। এই প্রয়াণ দিবসে ওনার প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করার লক্ষ্যে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস যে কর্মসূচি গ্রহণ করেছে, এই কর্মসূচিতে আজকে সমস্ত আমাদের নেতৃবৃন্দরা, জাতি উপজাতি সমস্ত অংশের নেতৃবৃন্দরা সমবেত হয়ে আমরা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করি। শচীন্দ্রলাল সিং ছিলেন একজন অত্যন্ত সাধারণ এবং সহজ সরল, বিভিন্ন জাতিগোষ্ঠীর সকলের পরিচিত শচীন্দা। ওনার আজকে 24 বছরের এই প্রয়াণে আমরা ওনাকে স্মরণ করে ওনার যে প্রশাসন পরিচালনা থেকে শুরু করে রাজ্যের জনগণের প্রতি ওনার যে সমাজ সেবামূলক কাজকর্ম, এই সমস্ত বিষয়গুলি আমরা অনুপ্রেরণা হিসাবে গ্রহণ করি। 3 দপ্তরের আধিকারিকদের নিয়ে খোয়াইতে পর্যালোচনা বৈঠক করলেন মন্ত্রী সুধাংশু দাস। এদিন তিনি প্রাণী সম্পদ বিকাশ দপ্তর, মৎস্য দপ্তর ও এসসি ওয়েলফেয়ার দপ্তরের আধিকারিকদের নিয়ে খোয়াই জেলা ভিত্তিক পর্যালোচনা বৈঠক করেন। খোয়াই জেলা প্রশাসনের কার্যালয়ের কনফারেন্স হলে আনুষ্ঠানিক সূচনা হয় এই পর্যালোচনা বৈঠকে মন্ত্রী সুধাংশু দাস ছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক নির্মল বিশ্বাস, বিধায়ক রঞ্জিত দেববর্মা সহ অন্যান্যরা। মন্ত্রী সুধাংশু দাস জানান, খোয়াই জেলার প্রাণী সম্পদ বিকাশ দপ্তর, মৎস্য দপ্তর ও এসসি ওয়েলফেয়ার দপ্তরের আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠক করা হয়েছে। পর্যালোচনা বৈঠকের মূল উদ্দেশ্য হচ্ছে 2024-25 অর্থ বছরে 3 দপ্তরের অধিক যে সকল প্রকল্প হাতে নেওয়া হয়েছে, সে সকল প্রকল্প কতটা সফল হয়েছে তা খতিয়ে দেখার পাশাপাশি 3 দপ্তরের অধিক যে সকল সুযোগ সুবিধা রয়েছে, সে সকল সুযোগ সুবিধা মানুষের সঠিকভাবে পাচ্ছে কিনা তা খতিয়ে দেখা হয়েছে। 24 এবং 25 অর্থ বছরে এই 3 দপ্তরের যে সমস্ত স্কিম বা প্রজেক্ট আমরা হাতে নিয়েছিলাম, বাজেটে যেটা আমরা রেখেছিলাম, তার কতটা অ্যাচিভমেন্ট আমাদের হয়েছে, কোন জায়গাতে ঘাটতি আছে, আমাদের সফলতা কি বিফলতা কি, এই সমস্ত বিষয়ের উপর আমরা আলোচনা করব। এবং রাজ্যের বিশেষ করে মাছ চাষি বা প্রাণী পালক যারা আছে, তাদের আর্থিক এবং সামাজিক উন্নয়নের জন্য যে সমস্ত স্কিম বা প্রজেক্ট আমরা ইমপ্লিমেন্ট করার সিদ্ধান্ত নিয়েছিলাম, সেটা কতটা ইমপ্লিমেন্ট হয়েছে সেই বিষয় নিয়ে আমরা দিনভর আলোচনা করব। এর পাশাপাশি এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাধ্যমে বিশেষ করে এসসি কমিউনিটির জন্য যে সমস্ত সুযোগ সুবিধা রয়েছে, সেগুলি কতটা মানুষের কাছে পৌঁছাচ্ছেন, ছাত্রছাত্রীরা কতটা উপকৃত হচ্ছেন, এই সমস্ত বিষয় নিয়েও আমাদের আলোচনা হবে। ধরে নিতে পারেন এটা আমাদের একটা রুটিন ওয়ার্ক। যদিও খোয়াই জেলায় আজকের এই রিভিউ মিটিং আমাদের অনেকটাই ডিলে হয়েছে, কারণ মধ্যে লোকসভা ইলেকশন ছিল, পঞ্চায়েত ইলেকশন ছিল, তারপর ফ্লাড, এই সমস্ত কিছুর কারণে আমাদের রিভিউ মিটিংটা
যে টাইমের মধ্যে হওয়ার কথা তার থেকে কিছুটা বিলম্বে আমরা করছি। তবু আমাদের এটা সারা রাজ্যব্যাপী আমরা করছি, তার অঙ্গ হিসেবে আজকে আমরা খোয়াই জেলাতে অংশগ্রহণ করছি। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন শান্তন টিভির পর্দায়। নমস্কার।